যেমন অভ্যুত্থান যে যা কি আশা করেছে, নতুন বন্দোবস্ত মানেটা কি? ক্ষমতা ব্যবস্থার বদল ঘটবে যাতে করে রাজনৈতিক ক্ষমতা মানে ব্যবসা বাণিজ্য, ধন সম্পদ, চাকরি বাকরি সমস্ত কিছুর একটা হাতিয়ারে পরিণত না হয়। আপনার হাতে রাজনৈতিক ক্ষমতা আছে, অতএব আপনি সব কিছুর মালিক, আপনি ব্যবসা বাণিজ্য পাবেন, আপনি চাকরি বাকরি দিবেন, আপনি সব জমি জমা দখল করবেন, আপনি সব কিছু নিয়ন্ত্রণ করবেন। এটা যাতে না হয়, এটি তো নতুন বন্দোবস্ত। বিদ্যমান বন্দোবস্তটা এরকমই ছিল, যার হাতে পলিটিক্যাল পাওয়ার সে সব কিছুর মালিক। তাহলে এই নতুন বন্দোবস্ত করার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে যে যদি আপনি ন্যায়সঙ্গত থাকেন, আপনি আইনের মধ্যে থাকেন, তাহলে আপনি যে রাজনৈতিক বিশ্বাসেরই হন না কেন, আপনি যাই মানে যেখানেই বিলং করেন না কেন, আপনি আপনার কাজটা করতে পারবেন। নতুন রাজনৈতিক বন্দোবস্ত মানে নতুন ক্ষমতা ব্যবস্থা, যেটা আলটিমেট লক্ষ্য হচ্ছে একটা ইনক্লুসিভ ব্যবস্থা। এইটা যদি কেউ আমরা লক্ষ্য থেকে বিচ্যুত হই যে না শেখ হাসিনাগিরি যেটা হয়েছে, হাসিনাগিরি ছিল ওয়ান টাইপ অফ ডিভিশন, আমরা এখন হাসিনাগিরির কায়দায় তার পাল্টা ডিভিশন তৈরি করব, পাল্টা বিভাজন করব এবং পাল্টা একটা ক্ষমতা ব্যবস্থা কায়েম করব যেখানে ওরা বাদ, আমরা এখন সব কিছু দখল করব। এটা কিন্তু নতুন রাজনৈতিক বন্দোবস্ত না। প্রথমত মবের সাথে জাস্টিস কথাটার কোনো যায় না, যদি আমরা জাস্টিসকে একটা ন্যায় বিচার হিসেবে ধরি। মব আক্রমণ হচ্ছে এখন। আপনি মানে এই যে আজকে মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি এটা বললেন যে মব না প্রেশার গ্রুপ, মানেটা কি? প্রেশার গ্রুপ জিনিসটা কি? আপনি যদি মনে করেন যে অমুক ব্যক্তি অন্যায় করেছে, তার শাস্তি হওয়া দরকার, তা আপনি যে আপনার সভা সমাবেশ করার জায়গা আছে, তার বাড়িতে হামলা করা আপনার মানে এখন কর্তব্য না। যদি সরকার মনে করে যে তাকে, তাহলে সরকার কি নিজে এটা উস্কে দিচ্ছে যে অমুককে আমার ধরতে হবে, ধরার আগে একটা নাটক করতে হবে? এ কি আশ্চর্য ব্যাপার! শেখ হাসিনা যেমন করতো, কাউকে আগে অ্যারেস্ট করার আগে তাকে হয় একটা তার নামে একটা তাকে একটা নানান প্লট তৈরি করতো, হয় তাকে একটা মানে গিভ এ ব্যাড নেম ফার্স্ট। আপনার বহুজনের ক্ষেত্রে এটা বলা যাবে। আগে তাকে একটু ভিলেন টাইপ বানিয়ে নিয়েছে, সোশ্যাল মিডিয়া 2-3 দিন ধরে তাকে একটা বেশ চলেছে, তারপর যে তাকে অ্যারেস্ট করেছে। তা আপনি তো সেম পদ্ধতি অ্যাপ্লাই করছেন। আপনাকে 3টা নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনকে জবাবদিহির আওতায় আনার জন্য বহু আগে থেকেই রাজনৈতিক দলগুলো বলেছে, আমরা বলেছি, সকলেই বলেছে জবাবদিহির আওতায় আনেন, আপনারা সে অনুযায়ী পদক্ষেপ নেন, তারপর তাদেরকে যদি বিচারিক জায়গায় নিতে হয় তো বিচারিক প্রক্রিয়ার মধ্যে ঢুকেন। কি প্রস্তাব করছে এইটা আসলে এখন পর্যন্ত জনগণ অন্ধকারে। সরকার মনে হচ্ছে একটা বিদেশি কোম্পানিকে দিয়ে দিচ্ছে। কি জায়গা দিচ্ছেন, কোন শর্তের ভিত্তিতে দিচ্ছেন, কত বছরের জন্য দিচ্ছেন, সমস্ত আলাপ আলোচনা জনগণের জানার অধিকার ছিল। জনগণ না জানলে এর মধ্যে যে আশঙ্কাগুলো আছে যে এইটা কি বিদেশিদের কর্তৃত্বে চলে যাবে, আমরা কি নানান দিক থেকে সার্বভৌমত্ব ঝুঁকিপূর্ণ হয়ে যাবে, এমনকি যে বন্দরের সমস্ত বিনিয়োগ আমাদের দেশের টাকায় হয়েছে এবং সেটা এখন কাজ করতেছে, হ্যাঁ সেখানে একটা অলরেডি মাফিয়াতন্ত্র কায়েম হয়েছে, নানান দুর্নীতির রাজত্ব কায়েম আছে, সেগুলো বদলানো যাবে কিভাবে সেটা একটা বিশেষ আলোচনা। কিন্তু সেইটা বদলানো একমাত্র প্রতিষেধক হচ্ছে একটা বিদেশি কোম্পানিকে এনে দিয়ে দেওয়া। এই প্রতিষেধক যে কোথাও কোথাও কাজ করে নাই সে বিষয়ে তো আলোচনা আছে। কাজে আমাদের বক্তব্য হচ্ছে যে যদি বিদেশি কোম্পানি আনতে হয়, সহায়তা, প্রযুক্তিগত সহায়তা লাগে, সেইটা একটা বিবেচনা করা যাবে। কিন্তু সেই বিবেচনা মানে বন্দরে দুর্নীতি হচ্ছে বলেই মানে 1 লাফে কেবল একটা বিদেশি কোম্পানিকে দেওয়া এবং কোনো রকম জনগণকে যথেষ্ট পরিমাণে ব্যাখ্যা না দেওয়া, সেইটা মানুষের মধ্যে সার্বভৌমত্বের প্রশ্ন নিয়ে, বন্দরের নিরাপত্তা নিয়ে এবং দেশের এতদিনকার বিনিয়োগকৃত একটা প্রতিষ্ঠান তাকে লাভজনক প্রতিষ্ঠানটা আমরা হাতে তুলে দেওয়ার বিষয় নিয়েই প্রশ্ন তুলবে। এটা আরেকটা অঙ্গ, কেননা যে অঙ্গটা রাষ্ট্রকে ক্রমাগত জবাবদিহির মধ্যে রাখে। এটা যেমন আমরা বলি সংসদ, বিচার বিভাগ, সরকার, এগুলো মিলে রাষ্ট্র কিংবা তার আরও অনেকগুলো সহযোগী প্রতিষ্ঠান। কিন্তু মিডিয়া এমন একটা প্রতিষ্ঠান যে কন্টিনিউয়াসলি রাষ্ট্রকে একটা চ্যালেঞ্জের মধ্যে রাখে এবং এই হিসেবে সে রাষ্ট্রের আরেকটা গুরুত্বপূর্ণ স্তম্ভ। কিন্তু তার কাজ হচ্ছে রাষ্ট্রকে সারাক্ষণ একটা জবাবদিহির মধ্যে রাখা। যদি রাষ্ট্র জবাবদিহি না থাকে
ওই রাষ্ট্র আসলে স্বৈরাচারী হতে বাধ্য, ফ্যাসিবাদী হতে বাধ্য। তো ওই জায়গাতে ধরেন মিডিয়া আমাদের এখানে একটা কীরকম দখলদারিত্বের মধ্যে গেল, কীরকম মোসাহেবের চেহারা নিল, এটা দুঃখজনক। মানে সাংবাদিকতা পেশা, মানে ধরেন কতগুলো সবগুলোই তো পেশা, সব পেশারই নিজস্ব মর্যাদা আছে, কিন্তু কিছু কিছু পেশার কাছে মানুষের মানে প্রত্যাশা অনেক বেশি থাকে, যেমন শিক্ষকতা, চিকিৎসা, তেমনি সাংবাদিকতা। এটা একটা মহত্বের জায়গা, মানে পেশার চাইতেও তার একটা যেন পেশার চাইতেও অতিরিক্ত কিছু তার সামাজিক একটা দায় আছে, তার একটা সমাজের গুরুত্বপূর্ণ একটা ভূমিকার প্রশ্ন আছে, এবং এটা সমাজের অন্যান্য মানে অংশের মানুষের, সকল অংশের মানুষেরই এর উপরে একটা ভরসার জায়গা আছে, আশ্রয়ের জায়গাও শেষ পর্যন্ত আছে। আদালত যেমন আমাদের আশ্রয়ের জায়গা, মিডিয়াও কিন্তু একটা আশ্রয়ের জায়গা। কেউই যদি না শোনে, এমনকি আদালতও যদি না শোনে, অন্তত মিডিয়া শুনবে, এইটা মানুষ আশা করে। সেই রকম একটা জায়গায় মিডিয়াটাকে কন্ট্রোল করার জন্য যে ব্যবস্থাগুলি করা হয়েছে, ধরুন মিডিয়ার গঠনের দিকেই তাকানো দরকার। মফস্বল শহরগুলোতে তো সাংবাদিকদের বেতনই দেয় না, এটা আমরা সবাই জানি, এবং তাদেরকে কিভাবে কি করতে বলা হয় সেটা আমরা জানি। এটা কিন্তু কাঠামোগত জায়গা, যার ফলে মিডিয়াকে দলীয়করণ করা অথবা তার ভূমিকা থেকে তাকে সরিয়ে রাখা, এই জায়গাটা তৈরি করা হয়। তেমনি ধরনের এক একটা বড় বড় বিগ কোম্পানি মালিক, পুঁজি ছাড়া তার দিয়ে চলবে না। এখন আমরা যেটা প্রস্তাব করেছি যে এইবারে যে কোনো একক কোম্পানি, একাধিক মিডিয়া তো দূরের কথা, মানে তাকে মিডিয়াতে এককভাবে মালিকানাই আর রাখা যাবে না, মালিকানার ধরন বদলানো দরকার। মানে একজন ব্যক্তি এক মিডিয়াতে নয় 5টা মিডিয়ার মালিক হয়ে যাচ্ছেন, এবং তাদের একটা ওই মিডিয়ার ক্ষমতা দিয়ে সে নানানভাবে কর্তৃত্ব করছে। বরং এখানে একটা সিলিং তৈরি করা দরকার যে একজন মানে বিনিয়োগকারী একটা মিডিয়ার কত % শেয়ারের মালিক হতে পারবে, এবং অনেক মালিকের অংশগ্রহণ এটা থাকতে হবে, এবং এটাকে পাবলিক শেয়ার কোম্পানিতে পরিণত করতে হবে, যাতে করে এই মিডিয়ার টিকে থাকা এবং তার একটা অলিগার্কি কিংবা একটা একচেটিয়া কায়েম এখানে না হতে পারে। সংবাদপত্র হবে এডিটরের সংবাদপত্র, মালিকরা পুঁজি বিনিয়োগ করছেন, কিন্তু এডিটর ওখানে প্রধান প্রশ্ন। এটাই তো ছিল না, মানে যে নিউজ পেপার ইজ এন এডিটার্স পেপার। তো এখন সেইটার জায়গায় আমরা দেখি আসলে মালিকদের সব কিছু, মালিকরা নিয়ন্ত্রণ করে, মালিকরা এটা করে। হ্যাঁ, এটা দুনিয়াব্যাপী কম বেশি এই টেনশন আছে, কিন্তু আমাদেরকে তো এই টেনশনে, আমাদের এখানে টেনশন ব্যাপারটা চলে গেছে আর কি। টেনশন বলে কিছু নেই, পুরো সরাসরি মালিক, বাকি সব ইয়ের জায়গা। এখন মিডিয়াকে শক্তিশালী করতে হলে একটা বড় আন্দোলন হবে, কিছুদিন সময় মিডিয়া একটু স্পেস পাবে, তারপর আবার সেই হয়ে গেল। আজকে আপনারা বলছেন যে কিছুটা স্বাধীনতা বেশি পাচ্ছেন, মানে এটাকে অব্যাহত থাকবে যদি কোনো কাঠামোগত পরিবর্তন না হয়। তাহলে সেই জায়গায় আমাদের মানে ইয়েতে যাওয়া দরকার। হ্যাঁ, কেউ কোনো মানে ধরুন সরাসরি বিএনপির কথাই বলি, বিএনপি বলে যে এটা মনে রাখা দরকার যে বাকশাল করে সব মিডিয়া বন্ধ করে দিয়েছিল, বিএনপি এসে চালু করেছে, এবং বিএনপি মিডিয়ার উপরে কখনো আসতে করতে চায় না। কিন্তু এটা কিন্তু একটা মানে কথা দিয়ে এটা নিশ্চিত হবে না। আমরা কিন্তু দেখেছি যে মিডিয়াকে কম বেশি নিয়ন্ত্রণ করার নানান রকম উপায় সরকারের থেকে লোকেরা খোঁজে, এবং সমস্যাগুলো এড়িয়ে চলার জন্য এড়িয়ে গিয়ে বরং মানে এক ধরনের অফিসিয়াল বক্তব্য, প্রেস নোট ধরনের বক্তব্য দিতে থাকেন, যেটা আমরা বর্তমানে এখনকার অন্তর্বর্তী সরকারের বক্তব্যের মধ্যে আমরা পাচ্ছি, একটু প্রেস নোট ধরনের হয়ে যাচ্ছে। সাংবাদিকরা এখন সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে, যেন কোনো সমস্যা নাই। এই ধরনের বক্তব্য দেওয়ার মধ্যে দিয়ে তো আসলে আমরা প্রকৃত কিছু অর্জন করব না। সাংবাদিকরা এখন কিংবা সাময়িক সময়ের জন্য একটা যদি স্বাধীনতা ভোগও করেন, এইটাকে তো আপনি স্ট্যান্ডার্ড ধরতে পারেন না। আপনি স্ট্যান্ডার্ড অবস্থার জন্য কি ধরনের বাস্তবতা আয়োজন করলেন, কি ধরনের পরিস্থিতি সৃষ্টি করলেন, কি আইনগত পরিবর্তন, কাঠামোগত পরিবর্তন করলেন, সেই জায়গাগুলো খুব জরুরি। তো আজকে মানে মিডিয়ার পরিবর্তনের বিষয়ে যে রিপোর্ট এসছে আমরা দেখেছি, এবং অনেকের এক্সপার্টদের কথাও শুনেছি যে ওখানে বেশ কিছু ভালো প্রস্তাবনা আছে, কিন্তু এই প্রস্তাবনাগুলো কীভাবে বাস্তবায়ন হবে, কাঠামোগত পরিবর্তনটা কীভাবে নিশ্চিত হবে, সেইটা বরং একটা জরুরি আলোচনার বিষয় হিসেবে সামনের দিনে থাকবে।
কিন্তু যদি আমরা গণতান্ত্রিক রাষ্ট্র করতে চাই, তাহলে যদি মিডিয়াকে আমরা ওই জায়গা দিতে না পারি, একটা ন্যূনতম তার স্বাধীন জায়গা, তার জবাবদিহি জনগণের কাছে থাকবে, তাহলে আমরা গণতান্ত্রিক রাষ্ট্র করতে পারবো না। মানে শেখ হাসিনা যেসব জায়গাগুলো আপনি খেয়াল করে দেখবেন, তারা কোন কোন জায়গাগুলো ধরেছে। প্রশাসন, পুলিশ কমপ্লিটলি দলীয়করণ করতে হবে এবং তাদেরকে বেনিফিশিয়ারি করতে হবে। মিডিয়া এবং জুডিশিয়ারি তাদেরকে দলীয়করণ করতে হবে এবং বেনিফিশিয়ারি করে করতে হবে। এই যে বেনিফিশিয়ারি করে তুলে আপনার প্রত্যেককে একটা ব্যবস্থার অংশীদার করে ফেলা এবং তাকে শুদ্ধ ওই স্বৈরাচারী ব্যবস্থা টিকিয়ে রাখার জন্য জানপ্রাণ করতে মানে ব্যস্ত রাখা, এইটা কিন্তু তার কৌশল ছিল। এবং এই কৌশলে তিনি ভেবেছিলেন এটা প্রায় ওই যে ইসরায়েলের আয়রন ডোমের মতো, যেটা বোধ হয় এইটা কখনোই আর এইটা ভেদ করা যাবে না। ওই জোরেই বলেছিলেন যে 41 সাল পর্যন্ত আছি, এমনকি 3 দিন আগে বললেন পালাবে না, শেখ হাসিনা পালায় না। কিন্তু জনগণের ক্ষমতা এই জিনিসটাকে বদলে দেয়। এবং এইটা কেবল যে আমরা বারবার বক্তৃতায় বলি জনগণ ইতিহাসের নির্ধারক, এটা কেবল আপ্তবাক্য না, ইতিহাসে এটা প্রমাণিত, বাংলাদেশে আরেকবার প্রমাণিত হয়েছে। এবং আমরা ওইটার উপর ভরসা করে বলতে পারি, যদি আমরা ঐক্যবদ্ধ হই, যদি সত্যি সত্যি কতগুলো পয়েন্ট আর আমরা এর নিচে ছাড় দিব না। এখানে কিন্তু ব্যক্তির, নাগরিকের ভূমিকা আছে, দলগুলোর ভূমিকা আছে। আমরা যদি কম্প্রোমাইজ করে ফেলি, আমরা যদি ভাবি এই দেশে কিছু হবে না, তাহলে এতগুলো রক্তের উপর সাথে আমাদের বেইমানি করা হবে। কারণ এই দেশে হয়েছে, শেখ হাসিনা বলেছিল 41 সাল পর্যন্ত থাকবে। শেখ হাসিনা বলেছিলেন 3 দিন আগেও যে শেখ হাসিনা পালায় না, কিন্তু তাকে পালিয়ে যেতে বাধ্য হতে হয়েছে। এবং সেফ জনগণের ঐক্যের উপর সত্যিকার গুলি টুলি করে পারে নাই, মিলিটারিও গুলি করতে পারে নাই। এটা যেমন মিলিটারি একটা তার নিজের জনগণের প্রতি কমিটমেন্ট দেখিয়েছেন, অন দি আদার হ্যান্ড এটা জনগণের একটা শক্তি যে তারা কমিটমেন্ট দেখাতে বাধ্য হয়েছেন। দুটো আসপেক্টই আছে এখানে। কাজে ওই দুই দিক থেকে আমরা বলবো যে জনগণের এই শক্তির জায়গাটাকে যদি আমরা, তার সজাগ দৃষ্টিটাকে যদি আমরা রক্ষা করতে পারি এবং আমরা ভিজিলেন্ট থাকতে পারি, আমরা যদি ছাড় কোথায় দিব আর কোথাও দিবই না, এটা ঠিক না। যেমন আপনারা যদি এই জায়গাটা ঠিক না করতে পারেন যে আমরা এর নিচে নামবো না, এবং এইখানে দল মতের প্রশ্ন না, এটা পেশাগত প্রশ্ন, এইটা একটা কমিটমেন্টের প্রশ্ন, এটা একটা রাষ্ট্র ব্যবস্থা মানে তাকে ন্যূনতম গণতান্ত্রিক রাখার প্রশ্ন। এই জায়গাটা যদি আজকে তৈরি না হয়, সব যদি দলের কমান্ডে মানে নড়তে থাকে, তাহলে আমরা আবার মানে পুরনো ব্যবস্থার মানে কি বলে দ্বারা গ্রাস হয়ে যেতে থাকবো। আর যদি আমরা কতগুলো বটম লাইন ঠিক করতে পারি, যেমন আমরা বাংলাদেশে কেউ ভেবেছে 70 অনুচ্ছেদ সংস্কার হবে, আজকে বিএনপির মতো বড় দল সহ এটা একটা জাতীয় সিদ্ধান্ত হয়ে গেছে যে আস্থা ভোট এবং বাজেট ছাড়া 70 অনুচ্ছেদ কোথাও কাটবে না। কিংবা আপনার প্রধানমন্ত্রীত্বের সীমা, কিংবা এই জুডিশিয়ারি তার যে হাইকোর্টে বিচারপতি নিয়োগের যে নীতিমালা হয়েছে এবং সর্বশেষ প্রধান বিচারপতি নিয়োগের যে আলোচনা চলছে, এটা থেকে আপনি বলতে পারেন যে এই জায়গায় একটা জায়গা তৈরি হচ্ছে। উচ্চকক্ষের পিয়ার কিংবা ক্ষমতার ভারসাম্য, সাংবিধানিক পদে নিয়োগ, এগুলো এখনো ঐকমত্য হয়নি। কিন্তু এই প্রক্রিয়ায় আমরা বলতে পারি যতগুলো গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে, অনেকগুলো হয়নি, সেগুলো নিয়ে আমরা লড়াই চালিয়ে যাব। কিন্তু এই অগ্রগতি প্রমাণ করে যে আমাদের কতগুলো পরিবর্তন করা সম্ভব। এবং রাজনৈতিক সংগ্রামের মধ্য দিয়ে কিন্তু এই জিনিসটা এসেছে, দীর্ঘদিনের সংগ্রাম। 90-এর আন্দোলন যে সীমা ঠিক করতে পারেনি, 2024-এর এই অভ্যুত্থান কিংবা অভ্যুত্থান পূর্ববর্তী যে রাজনৈতিক সংগ্রাম ফ্যাসিবাদ বিরোধী, তারা কিন্তু স্পষ্টত 72 সালের সংবিধানের ক্ষমতা কাঠামোকে লক্ষ্য হিসেবে ঠিক করেছে যে এই ক্ষমতা কাঠামো না বদলে বাংলাদেশে গণতন্ত্র হবে না। এবং এইটা রাজনৈতিক সংগ্রামের মধ্যে থেকে সংস্কারের প্রশ্ন এসছে, নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রশ্ন এসছে, এবং সেইটা আমাদের ছাত্ররা, শিক্ষার্থীরা গ্রহণ করেছে, এবং সেইটাই বাংলাদেশে একটা নতুন ধাক্কা তৈরি করেছে। তো আমি বলবো যে এইটা একটা জায়গা পড়বে, আমরা কতগুলো জায়গাতে যাই,